আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আপনাদের জন্য আজকে একটি ফ্রি ক্লাসের আয়োজন করেছি। এই ক্লাসটি আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। তবে এই ক্লাসটি শুধু তাদের জন্য যারা ইংরেজি ভাষাকে 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে চান। যারা ধৈর্যের সাথে ইংরেজি ভাষাটাকে শিখতে চান। যারা ২০-৩০ টি ক্লাস করে অল্প কিছু গদবাঁধা কিছু নিয়ম জেনে, হ্যাঁ? শখানেক বাক্য মুখস্থ করে যারা ইংরেজি শিখে ফেলেছেন তাদের জন্য আজকে ক্লাসটি না। যারা হচ্ছে ইন ডিটেইলড অনেক গভীর থেকে শিখতে চান তাদেরকে আমি বলব এই আমার আজকের ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন। এই ক্লাসটি 53 মিনিটস এর ক্লাস। তো সবাইকে আমি অনুরোধ করব সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য। আর যদি আপনার মনে হয় যে এই ক্লাসটি এইভাবে ক্লাস করে আপনি ইংরেজি ভাষাটাকে এমনভাবে শিখতে পারবেন, মনে হবে যেন এটা আপনারই ভাষা। তাহলে আমি আপনাকে বলব যে আজই আমার কোর্সে ভর্তি হন। সবাইকে ধন্যবাদ। তাহলে উপভোগ করতে থাকুন আমার এই ক্লাসটি। আজ আমাদের পার্ট 1 এর প্রথম ক্লাস। আর আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা am, is এবং are দিয়ে পরিচয়, কোনো ব্যক্তির পরিচয়, কোনো ব্যক্তির দোষ, কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থার বর্ণনা কিভাবে করব আমরা সেটা শিখব। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে আমরা কিছু বিষয় জানবো সেটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে am, is, are দিয়ে আমরা কি করব? am, is, are দিয়ে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয়, দোষ, গুণ, অবস্থাকে বর্ণনা করব। তাহলে আমরা জেনে নেই যে am, is, are কার সাথে কোথায় বসে, কার সাথে কখন কোথায় বসে আমরা একটু জেনে নেই। এবং পাশাপাশি কিছু সর্বনাম যে সকল শব্দগুলোকে আমরা ব্যবহার করে একটা ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করি সেগুলো আমরা জেনে নেই। আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে I শব্দের অর্থ আমি, আমরা সবাই জানি এবং I শব্দটার সাথে বসবে am। তো আমরা যখন আমার আমার পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করব তখন কিন্তু এই I am এর অর্থ হই হতে পারে, আছি হতে পারে, থাকি হতে পারে, হয়ে যাই হতে পারে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই am এর অর্থ উজ্জ্ব থাকে। বাংলা ভাষায় সেটা দেখা যায় না। যেমন আমি বললাম আমি একজন শিক্ষক। এখানে কিন্তু শিক্ষক, আমি একজন শিক্ষক এটা আমার পরিচয়। এখানে কিন্তু বাংলা ভাষায় এই কথাগুলো আসছে না। অর্থাৎ am এর অর্থটা উজ্জ্ব এখানে। I am a teacher, I am a teacher, আমি একজন শিক্ষক। এখানে am এর কিন্তু কোনো অর্থ দেখা যাচ্ছে না। কিন্তু আমি পরিচয় বর্ণনা করার জন্য আমরা এখানে am এর ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে আমরা যখন নিজের পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করার জন্য আমরা am কে ব্যবহার করব। আবার আমি যেমন বললাম আমি সবসময় ব্যস্ত হয়ে যাই। অফিসে গেলেই আমি ব্যস্ত হয়ে যাই। এই যে হয়ে যাই কথাটাকে কিন্তু আমরা am দ্বারা প্রকাশ করতে পারি। I am always busy when I am at office. আমি যখন অফিসে থাকি আমি সবসময় ব্যস্ত হয়ে যাই। তাহলে কি বুঝতে পারলাম? আমরা পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করতে গিয়ে am বিভিন্ন ধরনের অর্থে ব্যবহৃত হতে পারে। এবার আমরা দেখি is কার সাথে বসতেছে? is বসবে কার সাথে? he এর সাথে বসবে। is বসবে কার সাথে? she এর সাথে বসবে। is বসবে কার সাথে? it এর সাথে বসবে, রাইট? is বসবে কার সাথে? যেকোনো একবচনের সাথে। আলী একজন ব্যক্তি, একজন মানুষ। the girl একটা মেয়ে, বা যেকোনো একটা বস্তুর সাথে বসতে পারে। যেমন আমি বললাম দ্য বুক বইটি, এখানে একটি বই। আবার বললাম আ বুক একটি বই। দ্য বুক বইটি, আ বুক একটি বই। তাহলে এই একজন বুঝাতে বা একটা হওয়াতে কিন্তু আমরা এখানে ইজ বসাবো। এই যে একটি হওয়াতে আমরা কি বসাবো? ইজ বসাবো। তাহলে আমি ছাড়া, তুমি ছাড়া পৃথিবীতে যত একটা কিছু আছে বা একজন ব্যক্তি আছে সবার সাথে কিন্তু আমরা কি বসাবো? ইজ বসাবো। আমরা বুঝতে পারলাম। আর আমরা তো জানি যে হি অর্থ সে পুরুষকে বোঝাবে। কাকে বোঝাবে? পুরুষকে বোঝাবে। সি অর্থ কি? সে। কাকে বোঝাবে? কোনো মহিলাকে বোঝাবে। যেমন আপনি আপনার মাকে যদি সম্বোধন করেন, তাহলে সে বলে সম্বোধন করেন, তখন কিন্তু আপনার মাকে হি বলবেন না, আপনি শি বলবেন, রাইট? শি ইজ মাই মাদার, সে আমার মা। আপনি আমার বাবাকে সম্বোধন করলে কি বলবেন? সে আমার বাবা, হি ইজ মাই ফাদার, রাইট? যেহেতু আপনার বাবা পুরুষ, এজন্য আমরা হি বলতেছি। আপনার মা মহিলা বা স্ত্রী, এজন্য আপনি কি বলতেছেন? শি বলতেছেন। আপনার বোন, সিস্টার, স্ত্রী, এজন্য কি বলতে হবে? শি বলতে হবে, রাইট? ওকে, ফাইন। এবার ইট বলবো মানুষ ছাড়া সবকিছুর ক্ষেত্রে যদি একটা কিছু হয় তখন আমরা ইট বলবো। যেমন আমার হাতে একটি মার্কার দেখতে পাচ্ছেন। এই মার্কারকে একটি মার্কার, এটাকে তো আমি ইট বলবো। ইটস মাই মার্কার, এটা আমার মার্কার। আমি বললাম ইটস ইটস মাই পাঞ্জাবি, ইটস মাই পাঞ্জাবি, এটা আমার পাঞ্জাবি, রাইট? এই যে এটা
কোনো একটা বিষয়কে, একটা বস্তুকে মানুষ ছাড়া কোনো একটা বিষয়কে যদি বুঝানোর জন্য বুঝাই তখন কিন্তু আমরা ইট ব্যবহার করব, রাইট? তাহলে আমরা বুঝতে পারলাম যে যেকোনো একজনের সাথে একটা ব্যক্তির সাথে কিন্তু আমরা ইজ ব্যবহার করব, রাইট? ওকে ফাইন। আর এদের অর্থগুলো কি হতে পারে? হয় হতে পারে, আছে হতে পারে, থাকে হতে পারে, হয়ে যায় হতে পারে, ইত্যাদি, ইত্যাদি। right? আমি বললাম সে ব্যস্ত আছে, এই যে আছে অর্থ দিচ্ছি। হি ইজ বিজি নাও, সে এখন ব্যস্ত আছে, রাইট? আচ্ছা, তারপরে আমি বললাম যে সে থাকে, সে সবসময় ব্যস্ত থাকে, হি ইজ অলওয়েজ বিজি, সে সবসময় ব্যস্ত থাকে, রাইট? এই যে ইজ এর অর্থ কিন্তু থাকে বোঝাচ্ছে, রাইট? তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে আমরা কি করব, যে আই এর সাথে এম কে ব্যবহার করব, হি, শি, ইট বা যেকোনো এক বচনের সাথে আমরা ইজ কে ব্যবহার করব যখন আমরা পরিচয় দুর্গুণ অবস্থা বর্ণনা করব। জি, এরপর আমরা দেখি আর কে কোথায় ব্যবহার করব। আমরা কিন্তু জেনে গেছি যে আমরা এম ইজ আর কে কখন ব্যবহার করব, এম কে এবং ইজ কে কখন ব্যবহার করব আমরা ইতিমধ্যে জেনে গেছি। এবার আমরা জানবো যে যেকোনো বহুবচনের সাথে কিন্তু আর হবে। দেখুন এই ইউ দেখতে পাচ্ছি আমরা এখানে। ইউ দ্বারা তুমি বুঝায়, তোমরাও বুঝায়, অর্থাৎ বহুবচন কেউ বুঝায়। ইউ দ্বারা আপনি বুঝায়, আপনারা বুঝায়। ইউ দ্বারা তুই বুঝায়, আবার তোরা বুঝায়। তাহলে ইউ দ্বারা কিন্তু বহুবচন কেউ বুঝায়, রাইট? এজন্য ইউর সাথে কিন্তু সবসময় আর হবে, রাইট? এই যে উই মানে আমরা, তো আমরার সাথে সবসময় কি হবে? আর হবে, রাইট? দে মানে দেই মানে কি? তারা। তারা হতে পারে, ওনারা হতে পারে, এগুলো হতে পারে। ধরেন আপনার সামনে অনেকগুলো বই আছে, আপনি কিন্তু ওই বইগুলোকে দে বলতে পারেন। দে আর মাই বুকস, এগুলো আমার বই, রাইট? এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আবার যে কোনো বহুবচনের সাথে কিন্তু আমরা কি বসাবো? আরই বসাবো। যেমন আমি বললাম দ্য গার্লস, মেয়েরা, ওই মেয়েগুলো। দা কে কেন ব্যবহার করতেছি? নির্দিষ্ট করে বলার জন্য। দা এর আলোচনা আমরা পরে করব, আমাদের বিভিন্ন অন্য পার্টে আলোচনা করব। দ্য গার্লস, ওই মেয়েগুলো, ওই মেয়েরা। আর আমি বললাম দ্য গার্লস আর মাই স্টুডেন্টস, ওই মেয়েগুলো আমার ছাত্রী। এখানে মেয়েগুলো বলতে একজনের বেশি মেয়েকে বোঝাচ্ছে, এজন্য কিন্তু আমরা আর ব্যবহার করতেছি। একজনের বেশি মানেই কি? সেটা বহুবচন। দুইজন থেকে বহুবচন শুরু হয়, দুইজন থেকে বহুবচন শুরু হয়। তাহলে বহুবচনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা আর কে ব্যবহার করব। একজন হইলে আমরা কি ব্যবহার করব? ইজ কে ব্যবহার করব। নিজের জন্য আমরা কাকে ব্যবহার করব? আই কে, এম কে ব্যবহার করব, রাইট? আই এম। নিজের জন্য আমি কি ব্যবহার করব? হ্যাঁ, এম কে ব্যবহার করব। দ্যাটস ইট। আমরা যেহেতু আমরা পার্ট 1 এ আমাদের পরিচয়, দোষ, গুণ, অবস্থা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ? কিভাবে বর্ণনা করব আমরা। এজন্য আমরা কি করব? আমরা এখানে আরো কিছু শব্দের সাথে পরিচিত হই, যেগুলো দ্বারা কিন্তু ব্যক্তিকে বোঝাবে না, বরং ব্যক্তির অধিকার বোঝাবে। এজন্য আমরা এদেরকে পসেসিভ প্রোনাউন কিন্তু বলে থাকি। পসেসিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা আলোচনা করব। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা, ওইটা, এটা, এই যে এইটা, এরকম ইত্যাদি, সামথিং লাইক দ্যাট। তাহলে আমরা আলোচনা করতেছিলাম মাই মানে আমার। আমি বললাম মাই ফ্যান, এখানে কিন্তু মাই দ্বারা আমাকে বোঝাচ্ছে না, আমার কলমটাকে বোঝাচ্ছে। তাহলে কলম তো আমার একটা এখানে। তাইলে মাই পেনের সাথে ইজ হবে, মাই পেন ইজ। মাই পেন ইজ ব্ল্যাক। এই যে আমার কলমটা কালো, রাইট? তাহলে এগুলার সাথে কিন্তু অ্যামিজারের সম্পর্ক নাই। এগুলার সাথে কি নাই? এই যে হ্যাঁ, দিস এর সাথে দেজ এর সাথে আছে। তো যাই হোক, এই যে আমরা দেখতে পাচ্ছি এদের সাথে কিন্তু অ্যামিজারের সম্পর্ক নাই। তাহলে মাই ফ্যান, আমার কলম একটা হইলে ইজ হবে। আমি যদি কলম ২ টা হয় আমার হাতে, তাহলে কি হবে? আরেকটা কলম দিন তো আমাকে একটু। হুম, একবার ধরে, ধরে বুঝাই। এখানে ২ টা কলম দেখতে পাচ্ছেন। মাই ফ্যানস, এখন কিন্তু ২ টা কলম। তো ২ টা কলম হওয়ার কারণে কিন্তু কি হয়েছে? আর হয়ে যাবে, রাইট? মাই ফ্যান ইজ ব্লাক। মাই ফ্যানস আর, এই যে এখন ২ টা কলম হয়ে গেছে, আর হয়ে যাবে। মাই ফ্যানস আর চিপ, আমার কলমগুলো সস্তা, রাইট? তাহলে আমরা বুঝতে পারলাম যে মায়ের সাথে, হিজ এর সাথে, দেয়ার এর সাথে কি নাই? কোনো কারোর অ্যামিজারের সম্পর্ক নাই। বরং মায়ের সাথে আমি যা ব্যবহার করতেছি তার সাথে অ্যামিজারের সম্পর্ক। মায়ের পরে যদি আমি একটা বিষয়কে আনি তাহলে ইজ হবে। মায়ের পরে যদি একের বেশি বিষয়কে আনি সেখানে আর হবে। হিজ এর পরে কি হবে? এবার হিজ মানে তার, তাই না? হিজ মানে তার। তেমনি করে একই অবস্থা। আমি বললাম যে হিজ গার্ডেন, তার বাগান। বাগান তো একটা, তাহলে হিজ গার্ডেন ইজ হবে, রাইট? সিম্পল বিষয়গুলো। দেয়ার মানে তাদের। আমি বললাম তাদের বাড়িটা খুব সুন্দর। এখানে কিন্তু তাদের বলতে আমি তাদেরকে বুঝাচ্ছি না, বরং বাড়িটাকে বুঝাচ্ছি। তাদের বাড়িটা খুব সুন্দর। দেয়ার হোম ইজ ভেরি নাইস।
ইজ কেন আনলাম? কারণ আমি তো এখানে হোমের কথা বলতেছি। হোম তো এখানে একটা বিষয়। তাহলে এই জন্য কি হবে? দেয়ার হোম ইজ ভেরি নাইস, রাইট? দ্যাটস ইট। আর দেয়ার মানে তাদের বুঝায়, এগুলোর বুঝায়, ওইগুলোর বুঝায়, দ্যাটস ইট, রাইট? হ্যাঁ। যেমন আমি যদি ধরেন কোনো পাখি সম্পর্কে কথা বলতেছি। আমি বললাম পাখিগুলোর মানে ওইগুলোর বাসা খুব সুন্দর। তাহলে কি হবে? দেয়ার নেস্ট ২ টা পাখি সম্পর্কে আমি কথা বলতেছি মনে করেন। ২ টা পাখি একটা বাসায় বাস করে। তো এখন আমি বলতেছি ২ টা পাখি ২ টা পাখি একটা বাসায় বাস করে। তো আমি বলতেছি তাদের বাসাটা খুব সুন্দর। তখন কি হবে? দেয়ার নেস্ট ইজ একটা বাসা যেহেতু, দেয়ার নেস্ট ইজ ভেরি নাইস। যদি বাসা অনেকগুলো হয় তখন কিন্তু কি হবে? আর হয়ে যাবে। দেয়ার নেস্টস আর ভেরি নাইস। দ্যাটস ইট। তাহলে অ্যামিজারের সম্পর্ক কার সাথে? বস্তু, বিষয় এর সাথে। যখন একটা হবে ইজ হবে, একের বহুবচন বেশি হলে আর হবে। দ্যাটস ইট। তারপর আমরা দেখতে পাচ্ছি ইউর। ইউর মানে কি? তোমার বা তোমাদের। ইটস মানে কি? এর বা এটার। ওই একই হিসেব। যেমন ইউর হোম। ইউর হোম ইজ ভেরি নাইস। তোমার বাড়িটা খুব সুন্দর। আমি বললাম ইউর ইউর বুকস আর ভেরি ইন্টারেস্টিং। তোমার বইগুলো খুবই মজাদার। ঠিক আছে? এই যে ইউর বুকস অনেকগুলো বই বোঝানোর কারণে আর হইছে। আর যদি আমি একটা বই বুঝাই তাহলে ইজ হবে, রাইট? ইটস আমি বললাম এরকম আপনার বাসায় একটা ধরেন আ বিড়াল আছে। এখন আপনি বলেন যে এর রংটা খুব সুন্দর। ইটস কালার ইজ ভেরি নাইস। দ্যাটস ইট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এরা পসেসিভ প্রোনাউন, এদের সাথে অ্যামিজারের কোনো সম্পর্ক নাই। বরং এদের সাথে যেই ব্যক্তি বা বস্তু বসবে তার সাথে অ্যামিজারের সম্পর্ক। আর এই দিস তেমনি করে এই দিস এর সাথে কিন্তু একটা ব্যাপার আছে, বসবে একবচন। যেমন আপনি দিস এর সাথে বলতে পারবেন দিস বুক, এই বইটি, অথবা দিস ইজ মাই বুক, রাইট? কিন্তু আপনি যখন বহুবচন বলবেন তখন বলতে হবে দিস, THES, দিস। এটা হচ্ছে দ্যাস। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। আবার দিস মানে এইগুলো, বহুবচনকে বোঝাচ্ছে। তখন কিন্তু বলতে হবে দিস বুকস আর মাইন, এই বইগুলো আমার। দিস বুকস আর মাইন, এই বইগুলো আমার। এই মাইন মানে আমার, এগুলো আমরা পরে আলোচনা করব বিষয়গুলো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা আসি দ্যাট। তেমনি করে একই অবস্থা হবে। দ্যাট বুক, ওই বইটা। একটা বই বুঝালে, দূরের একটা বই বুঝালে আমরা দ্যাট ব্যবহার করব। কাছের যদি একটা বই বুঝায় আমরা দিস ব্যবহার করব। দেস, দিস না, দেস, দেস। আর দূরের অনেকগুলো কাছের অনেকগুলো বই বুঝালে আমরা দিস ব্যবহার করব। এক কাছের কোনো বেশি কিছু বুঝালে আমরা দিস ব্যবহার করব। দিস স্টুডেন্টস, এই ছাত্রগুলো। দিস স্টুডেন্টস, এই ছাত্রগুলো মাইন আমার, তাই না? এরকম। আর যদি বহুবচন সরি দূরের হয়, দূরের একটা কিছু হয় তখন কিন্তু আমরা দ্যাট ব্যবহার করব। যেমন দ্যাট ফ্যান ইজ মাইন, ওই কলমটা আমার। আর যদি দূরের অনেকগুলো বিষয় হয় তখন দোজ ব্যবহার করব। দোজ ফ্যানস আর মাইন, দোজ ফ্যানস আর মাইন, ওই কলমগুলো আমার। দ্যাটস ইট। তাহলে আমরা মোটামুটি আমাদের পার্ট 1 এর আলোচনায় যাওয়ার পূর্বে, অর্থাৎ মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা কিন্তু অনেকগুলো বিষয় এখানে কভার করলাম। তো আমরা আশা করি এগুলো একটু আরেকবার যদি রিপিট করে ভালো করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার এটা মোটামুটি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী চ্যাপ্টারে, মানে আমাদের পরবর্তী লেসনে। জি। তো আমাদের আজকে আলোচনার মূল অংশতে চলে আসছি আমরা। আমাদের আলোচনার মূল অংশতে আমরা চলে আসছি। আমরা দেখব, আমরা শিখতে যাচ্ছি আজকে, আমরা এই আলোচনায় শিখতে যাচ্ছি যে আমরা এম দিয়ে কি করব? আমরা এম দিয়ে আমার কি বর্ণনা করতে পারি? আমার পরিচয় বর্ণনা করতে পারি। যে কোনো ধরনের পরিচয়, সেটা পেশাগত পরিচয় হোক, নাগরিক পরিচয় হোক, যে কোনো ধরনের পরিচয় হোক। আমরা আমাদের দোষ বর্ণনা করতে পারি। এম দিয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের দোষ বর্ণনা করতে পারি। আমরা আমাদের গুণ বর্ণনা করতে পারি। আমরা আমাদের অবস্থা বর্ণনা করতে পারি। তাহলে আমরা একটু বর্ণনা করি। আমরা প্রথমে আমার নিজের পেশাগত পরিচয় হিসেবে উপস্থাপন করি। ধরলাম আমি একজন ছাত্র। তাহলে কি বলবো? I am a student. আমি একজন ছাত্র। এটা আমার পেশাগত পরিচয়। রাইট? I am a little bit lazy. এটা কিন্তু আমার, এই যে আমি কিছুটা অলস। এটা আমার দোষ। তাহলে আমি am দিয়ে কি করতেছি? আমার পেশাগত পরিচয় বর্ণনা করতেছি, আমার দোষ বর্ণনা করতেছি, রাইট? am দিয়ে আমি কি বর্ণনা করতেছি? I am hard working. আমি খুবই পরিশ্রমী।
আমার গুণ বর্ণনা করছি, রাইট? আবার আই এম অলওয়েজ হ্যাপি, আমি সব সময় সুখী। আমি কি করতেছি? আমার অবস্থা বর্ণনা করতেছি। এম দিয়ে আমি আমার মানসিক অবস্থা বর্ণনা করতেছি। আমরা কি বুঝতে পারলাম তাহলে? এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন নিজের আমরা যখন নিজের যেকোনো ধরনের পরিচয়, যেকোনো ধরনের অবস্থা, যেকোনো ধরনের দোষ, যেকোনো ধরনের গুণ বর্ণনা করব, তখন কিন্তু আমরা am কে ব্যবহার করব। তাহলে আমাদের মনে রাখতে হবে কি? যে আমরা যেকোনো ধরনের পরিচয়, যেকোনো ধরনের দোষ, যেকোনো ধরনের গুণ, যেকোনো ধরনের অবস্থা বর্ণনা করার ক্ষেত্রে আমরা am কে ব্যবহার করব। তাহলে চলুন আমরা বিভিন্ন ধরনের পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করার জন্য am কে ব্যবহার করি এবং বাক্য তৈরি করি। জি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে আমরা মাত্র শিখলাম আমরা আমাদের আ জি। আমরা মাত্র শিখলাম যে am দিয়ে আমরা যেকোনো ধরনের পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করব। রাইট? জি। তাহলে এবার আমরা বিভিন্ন ধরনের পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করি am দিয়ে। আমরা প্রথমে নিজের নামের পরিচয় দেই। আমরা প্রথম কি করি? আমরা আমাদের নামের পরিচয় দেই। I am দিয়ে আমি কি করতেছি? আমার নাম বলতেছি, রাইট? পরিচয় বর্ণনা করতে গিয়ে আমি নাম বলতেছি। I am আবু বকর, I am শাহাদাত হোসাইন, এটসেট্রা, এটসেট্রা। এবার আমি am দিয়ে আমরা কি করতেছি? আমার পেশাগত পরিচয় বলতেছি, রাইট? আমার পেশাগত পরিচয় বলতেছি। I am a rich businessman, আমি একজন ধনী ব্যবসায়ী। I am a lecturer in English, আমি ইংরেজি লেকচারার। ওকে? আমি বললাম এরকম আরো I am a doctor, আমি একজন ডাক্তার। I am an engineer, আমি একজন ইঞ্জিনিয়ার। I am a freelancer, আমি একজন ফ্রিল্যান্সার। আমি ইউটিউবার, আমি একজন ইউটিউবার। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের পেশাগত পরিচয়গুলো বর্ণনা করতে গিয়ে am এর ব্যবহার করি। আবার আমরা আমাদের দোষ বর্ণনা করি। I am often careless, আমি প্রায় অসতর্ক হয়ে থাকি। এই যে আমার কি বর্ণনা করা হচ্ছে? দোষ বর্ণনা করা হচ্ছে না। আমি প্রায় অসতর্ক হয়ে থাকি। আমার দোষ বর্ণনা করা হচ্ছে, রাইট? এই তো। তেমনি করে বললাম I am I am always lazy, আমি সবসময় অলস থাকি। কিন্তু এটা আমাদের উচিত না। যাই হোক, তাহলে আমরা কিন্তু আমাদের দোষ বর্ণনা করতে গিয়েও আমরা am কে ব্যবহার করব। এবার আমরা আমাদের গুণ বর্ণনা করি কি দিয়ে? am দিয়ে, রাইট? I am very attentive, এই যে দেখেন আমাদের গুণ। ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে বাংলা ভাষা যেমনই হোক ইংরেজির সাথে বাংলা ভাষাকে মেলানো যাবে না। ইংরেজি ভাষায় am এর পরে আপনার দোষ গুণটাকে আনতে হবে। তারপরে অন্য কিছু আনতে হবে। এই যে to study, আমি পড়ালেখার প্রতি বেশ মনোযোগী। বাংলা ভাষায় পড়ালেখার প্রতি কথাটা আগে আসছে। আর বেশ মনোযোগী ইংরেজি বাংলা ভাষায় শেষে আসছে। কিন্তু ইংরেজি ভাষায় কিন্তু এই যে বেশ মনোযোগী এটা কিন্তু আমার গুণ। তো ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে আগে গুণকে আনতে হয়। এজন্য আমরা কি করেছি? very attentive, আগে গুণটাকে নিয়ে এসেছি। এরপরে আমরা কি লিখেছি? to study, এই to study আমরা পরে দিয়েছি। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে বাক্য যেমনই হোক, বাংলা ভাষার বাক্য যেমনই হোক, আমি ইংরেজি ভাষায় যখন বর্ণনা করব তখন am এর পরে আমার প্রথম যে দোষ গুণ অবস্থা আছে সেটাকে আগে আনতে হবে। তারপর অন্য কিছু আনতে হবে। এবার আমার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা বর্ণনা করি। I am healthy and well, আমি সুস্থ এবং ভালো আছি। মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ আছি। দ্যাটস ইট, রাইট? এবার তাহলে আমরা এখানে আমার মানসিক এবং শারীরিক অবস্থা বর্ণনা করছি। এবার আমরা দেখতে পাচ্ছি আমার রং, অর্থাৎ আমার রং, আমার গায়ের রং, এটাও তো আমার একটা অবস্থা বা দোষ অথবা গুণ হতে পারে। ব্ল্যাক হইলে দোষ হবে, হোয়াইট হলে গুণ হবে, এরকম সামথিং লাইক দ্যাট। তাহলে আমি বললাম I am white, দেখেন এই যে হোয়াইট কিন্তু আগে আসছে, কারণ এটা আমার অবস্থা। বাই স্কিন কালার, গায়ের রং আমার কালা, সরি সাদা। এই গায়ের রং কিন্তু আমার অবস্থা না, আমার অবস্থা হচ্ছে হোয়াইট। এই জন্য হোয়াইট আগে আসছে, বাই স্কিন কালার পরে আসছে। এই যে আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ আমার অবস্থাটাকে আগে বসাতে হবে। I am white by skin color, আমি আমার গায়ের রঙের দিক থেকে আমি সাদা। এবার উচ্চতা, এই যে উচ্চতা এটা তো আমার একটা অবস্থা, রাইট? এই যে অবস্থা হওয়ার কারণে আমরা এখানে am কে ব্যবহার করতেছি। I am 5 feet and 7 inches tall, আমি 5 ফুট 7 ইঞ্চি লম্বা। দ্যাটস ইট। আবার
বয়স, এই যে বয়স এটাও তো আমার একটা অবস্থা, রাইট? তাহলে এই যে আমি যে কোনো ধরনের অবস্থা বর্ণনা করতে কিন্তু আমরা am কেই ব্যবহার করছি, রাইট? তাহলে I am 90 years old now. আমার বয়স এখন 19 বছর, রাইট? আচ্ছা, আমার ওজনটাও কিন্তু আমার একটা অবস্থা, রাইট? তাহলে এই যে I am এর পর আমি ওজনটাকে বসিয়ে দিচ্ছি। I am 71 kgs and 500 গ্রাম, রাইট? আমার ওজন 71 কেজি 500 গ্রাম। আমার ওজন 71 কেজি 500 গ্রাম। দ্যাটস ইট। এবার যোগ্যতা, এটা তো আমার একটা গুণ, রাইট? যে কোনো ধরনের যোগ্যতা হোক। এই যে আমার শিক্ষাগত যোগ্যতা মনে করেন এরকম। I am a BSc graduate in agriculture. যে আমি কৃষিতে একজন বিএসসি। এখন দেখুন, আমি একজন বিএসসি গ্রাজুয়েট, এটা কিন্তু আমার একটা গুণ। যোগ্যতা ভিত্তিক পরিচয় এটা আমার। তাহলে আমি কি করব? এম এর পরে এইজন্য আমার পরিচয়টাকে আগে আনতেছি। আর ইন এগ্রিকালচার কিন্তু পরে আসতেছে। কিন্তু বাংলা ভাষায় কিন্তু আগে চলে আসছে কৃষিতে। তাহলে আমাদের বারবার আমি বলতেছি, আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার পরিচয়টাকে আমি আগে লিখব। তারপর আমি অন্য সবকিছুকে যুক্ত করব, রাইট? এখন কেউ যদি বলেন আবার এরকম I am a BSc, এটা কিন্তু বলা যাবে না। আমি বিএসসি আমি কিন্তু গ্রাজুয়েট, আমার পরিচয়। আমি কিন্তু বিএসসি না। আমি বরং একজন গ্রাজুয়েট, সেটা আমার পরিচয়। আবার কেউ এরকম বলবেন না যে আই এম এ ক্লাস 11, এটা কিন্তু বলা যাবে না। আমার পরিচয় হচ্ছে কি, আমি ছাত্র। কোন শ্রেণীর ছাত্র? একাদশ শ্রেণীর ছাত্র। তাহলে কি বলতে পারেন? আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 11। আই এম এ স্টুডেন্ট, এই যে এটা আমার পরিচয়। এবার কিসের ছাত্র আপনি সেটা বলেন, অফ ক্লাস 11। এবার কোন জায়গায়? হ্যাঁ, ইন ইউর স্কুল, আপনার স্কুলে, বা এট ইউর স্কুল, আপনার স্কুলে, তাই না? দ্যাটস ইট। এবার আমরা আরো দেখি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের ক্রমবাচক অবস্থাও কিন্তু আমরা এই am দিয়ে ব্যক্ত করব। আমরা এখানে দেখতে পাচ্ছি am, I am the first son of my father. আমি আমার বাবার প্রথম সন্তান। এই যে প্রথম সন্তান, এটা আমার পরিচয় বা ক্রমবাচক অবস্থা। এখন কার? আমার বাবার। তাহলে আমার বাবার কথাটা পরে আসবে, কারণ এই আমার বাবার, এটা তো আমার পরিচয় না, রাইট? বাংলা ভাষার সাথে মিলানো যাবে না। এবার আমার সংখ্যা, আমি তো একজন ব্যক্তি, তাহলে I am one, আমি একজন ব্যক্তি বা আমি একজন। কাদের একজন? অফ দ্য ভিলেজার্স, অর্থাৎ গ্রামবাসীদের একজন। তেমনি করে আমি বলি I am one of the workers, আমি শ্রমিকদের একজন, রাইট? I am one, আমি একজন। কাদের একজন? অফ দ্য ওয়ার্কার্স, যে আমি শ্রমিকদের একজন, রাইট? এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, বলতে পারি, রাইট? তারপর আমি বললাম, হ্যাঁ, I am one of the successful man, যে আমি সফল ব্যক্তিদের একজন, রাইট? এরকম বিভিন্নভাবে কিন্তু আমরা এটার ব্যবহার করতে পারি। I am his younger brother, যে আমি তার ছোট ভাই। এটা আমি সম্পর্কবাচক পরিচয় ব্যক্ত করতেছি, যে আমার সাথে তার কি সম্পর্ক, রাইট? এটা আমরা এমনি পারবো। আচ্ছা, দেখার কিছু নাই এখানে। I am Bangladeshi by birth, আমি জন্মসূত্রে বাংলাদেশী। দেখেন, জন্মসূত্রে কথাটা কিন্তু বাংলা ইংরেজিতে শেষে আসতেছে, কারণ এটা তো আমার পরিচয় না। আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশী, এই জন্য এটা আগে আসছে। তেমনি করে I am a pious Muslim, আমি একজন ধার্মিক মুসলমান। এটা আমার ধর্মভিত্তিক পরিচয়। তাহলে আমরা এখানে ধর্মভিত্তিক পরিচয় দিলাম, নাগরিক পরিচয় দিলাম, সংখ্যাবাচক পরিচয়, সম্পর্কবাচক পরিচয় দিলাম। তো আমরা আলটিমেটলি কি দেখতে পাচ্ছি? পরিচয় ব্যক্ত করতেছি। যার কারণে আমরা বারবার am কে ব্যবহার করতেছি। আমরা এভাবে, হ্যাঁ, am কে ব্যবহার করব। তাহলে আমরা am এর ব্যবহার আজকে ক্লিয়ারলি শিখে গেলাম। আশা করি এই নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আমরা এইভাবে am এর ব্যবহার করে আমাদের পরিচয় দোষগুণ অবস্থাগুলোকে বর্ণনা করতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। এবার আমরা চলে যাচ্ছি am not, অর্থাৎ am দিয়ে নাবোধক পরিচয় দোষগুণ অবস্থা আমরা কিভাবে ব্যক্ত করতে পারি। বিষয়টা খুবই ইজি। am এর পরে আমরা যদি জাস্ট not যুক্ত করি তাহলে কিন্তু নাবোধক হয়ে যায়। কিন্তু হিসেব কিন্তু একটাই। ওই যে পরিচয় দোষগুণ অবস্থায় বুঝাবো আমি, নাবোধক করব, রাইট? তাহলে I am not a banker, আমি ব্যাংকার নই। I am not disobedient to you, আমি তোমার প্রতি বাধ্য নই। এই যে অবাধ্য নই। অবাধ্য হচ্ছে কি? আমার অবস্থা বা দোষ বা গুণ, রাইট? আচ্ছা, তাহলে আমি তোমার প্রতি অবাধ্য নই, এই যে আমার অবস্থাটা আগে আসতেছে, রাইট? I am not ungrateful to you, এটা আমার দোষ, তাই না? এটা আমার দোষ। তাহলে আমি তোমার প্রতি অকৃতজ্ঞ নই। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আমার অবস্থাকে বোঝানো হচ্ছে, রাইট? I am not physically ill today, যে আমি আজ শারীরিকভাবে অসুস্থ নই। I am not a citizen of Nepal, আমি নেপালের নাগরিক নই।
I am not one of your friends. আমি তোমাদের বন্ধুদের একজন নই, রাইট? তারপর আমি বলতাম I am not any one of you. আমি তোমাদের কেউ না। I am not any one of your friends. আমি তোমাদের বন্ধুদের কেউ না। এভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য কিন্তু বলতে পারি। আর am not কে কিন্তু সংক্ষেপে বলা যাবে না। আমরা কিন্তু I am কে সংক্ষেপে বলতে পারি। I'm, রাইট? I am a student. কিন্তু am not কে সংক্ষিপ্ত করে বলা যাবে না। তবে আমরা am not কে সংক্ষেপে আমরা ain't বলতে পারি। কি বলতে পারি আমরা? ain't বলতে পারি। AIN' ain't বলতে পারি। অথবা আমরা এটাকে aren't বলতে পারি। are not আর কি। are not কে আমরা সংক্ষেপে কি বলি? aren't না বলে আমরা aren't বলতে পারি। aren't। IPA তে এটাকে কি বলা হয়? aren't বলা হয়। I aren't a student. আমি ছাত্র নই। I aren't a banker. সংক্ষেপে বা এটাকে ইনফর্মালি আমরা aren't বলবো। I aren't a banker. I aren't disobedient to you. I aren't ungrateful to you, etc. এভাবে আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা am দিয়ে কিভাবে আমরা আমাদের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করব, কিভাবে নাবোধক আমরা বাক্য তৈরি করব, এগুলো আমরা জেনে গেলাম। আমরা এবার is এর ব্যবহারে চলে যাচ্ছি। কিছুক্ষণ আগে আলোচনা করেছি am দিয়ে নিজের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করতে হয়। আর is দিয়ে কি করতে হয়? অন্যের। অন্যের বলতে কি? যে কোনো একজন ব্যক্তি অথবা একটা কিছুর পরিচয় দোষগুণ আমরা বর্ণনা করব। এবার আমরা একটু আরো ডিটেইলড আলোচনা করি। হুযায়ফা একজন ব্যক্তি হওয়ার কারণে আমরা হুযায়ফার সাথে কি ব্যবহার করেছি? is ব্যবহার করেছি। এবং তার কি এনেছি আমরা এখানে? তার পেশাগত পরিচয়কে আমরা নিয়ে এসেছি, রাইট? তাহলে হুযায়ফা ইজ আ ফেমাস রাইটার। হুযায়ফা একজন বিখ্যাত লেখক। আবার হি ইজ হসপিটেবল ইনাফ। সে যথেষ্ট অতিথিপরায়ণ। এখানে আমি কি করছি? তার গুণ বর্ণনা করতেছি। এই লোকের অথবা ধরে নাও হুযায়ফার আমরা কি গুণ বর্ণনা করছি, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি সে একজন ব্যক্তি, হুযায়ফা একজন ব্যক্তি, মাই সিস্টার একজন ব্যক্তি, সে একজন ব্যক্তি, এভরিওয়ান প্রত্যেকে এক একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, নান কেউ না। এখানেও কিন্তু জিরো অর্থাৎ একটা ব্যক্তির একটা সংখ্যাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে জিরো সংখ্যাকে বোঝাচ্ছে, রাইট? একজন। তারপরে দা বুক বইটা একটা কিছুকে বোঝাচ্ছে, ইট এটা একটা কিছুকে বোঝাচ্ছে। এই জন্য কিন্তু সবার সাথে আমরা ইজ ব্যবহার করেছি। এবং এদের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করতে বিভিন্ন ধরনের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করতে আমরা এই জাস্ট পরিচয় দোষগুণ অবস্থাকে বসিয়েছি, দ্যাটস ইট, বাক্য হয়ে যাচ্ছে, রাইট? তাহলে মাই সিস্টার ইজ আ হাউস ওয়াইফ। আমার বোন একজন গৃহিণী। শি ইজ আ গুড মুসলিম। সে একজন আদর্শ মুসলমান। এভরিওয়ান ইজ থ্যাঙ্কফুল টু ইউ। প্রত্যেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখানে অবস্থা বর্ণনা করা হচ্ছে বা গুণ বর্ণনা করা হচ্ছে। নান ইজ পারফেক্ট ইন দ্য আর্থ। পৃথিবীতে কেউ নিষ্কলুষ না, নিষ্কলঙ্ক না। দ্য বুক ইজ ভেরি এক্সপেন্সিভ। বইটা খুবই দামি। ইট ইজ মাইন। এটা আমার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা ইজ দিয়ে আমরা এম দিয়ে যেভাবে নিজের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করি, আমরা ইজ দিয়ে ঠিক একই উপায়ে অন্যের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করি। একজন ব্যক্তির বা একটা কিছুর পরিচয় দোষগুণ অবস্থা আমরা বর্ণনা করি। সহজ কথায় বলতে গেলে আমরা নিজের ক্ষেত্রে যেটাকে এম বলি, অন্যের ক্ষেত্রে বা অন্য একজন ব্যক্তির ক্ষেত্রে সেটাকে আমরা ইজ বলি। দ্যাটস ইট। আরেকটু আমরা দেখে নিই এখানে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্যাট, ওইটা একটা বিষয়কে বোঝাচ্ছে। দিস এটা একটা বিষয়কে বোঝাচ্ছে। এই জন্য কিন্তু এখানেও ইজ ব্যবহার করা হয়েছে। দ্যাট ইজ মাই ফেভারিট বুক। এটা আমার প্রিয় বই। আমি বইয়ের পরিচয় তুলে ধরছি, সম্পর্কবাচক পরিচয়। দেয়ার ইজ আ 5 স্টোরিড বিল্ডিং। এটা 5 তলা বিশিষ্ট ভবন। এখানে আমি ভবনের পরিচয় তুলে ধরছি বা এটার পরিচয় কি? এটা একটা 5 তলা বিশিষ্ট ভবন বা অবস্থাকে আমি ব্যক্ত করছি এখানে। এইজন্য আমরা এখানে ইজ কে নিয়ে আসছি একটা বিষয়কে বোঝানোর জন্য। এবার আমরা ইজ দিয়ে বিভিন্ন ধরনের পরিচয়কে আমরা বর্তমানকালীন পরিচয় দোষগুণ অবস্থাকে আমরা ব্যক্ত করি, রাইট? এবার হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মাই ফাদার ইজ আ পুয়ার ফার্মার। আমার বাবা একজন গরিব কৃষক। আমার বাবার পেশাগত পরিচয় এখানে ব্যক্ত করা হচ্ছে। মাই নেম, এই যে আমার নামের পরিচয় দেওয়া হচ্ছে। আমি না, কিন্তু এখানে আই আসে না, এই জন্য আই এম বলবো না আমি। এখানে মাই নেম এম বলা যাবে না, রাইট? মাই নেম ইজ বলতে হবে, রাইট? কারণ আমি নামের পরিচয় দিচ্ছি। এখানে আই নাই, এই জন্য হচ্ছে না। আই এর সাথে সবসময় এম হবে। আই ছাড়া অন্য কোথাও এম হবে না পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনার ক্ষেত্রে। তাহলে মাই নেম ইজ মোহাম্মদ হাসান, মাই নেম ইজ শাহাদাত সাইন, এটসেট্রা ইত্যাদি হতে পারে, রাইট? মাই ফাদার্স নেম, আমার বাবার নাম। এখানে অ্যাপোস্ট্রফি এস দেখা যাচ্ছে। আমরা এই অ্যাপোস্ট্রফি এস কে বাংলায় আমরা বয়স শূন্য র এর সাথে তুলনা করতে পারি।
এই যে মাই ফাদার মানে আমার বাবা, আর আমার বাবার, এই যে আমার বাবার বয়সী র ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি। তাহলে মাই ফাদার্স নেম, আমার বাবার এই যে বয়সী র, আমার বাবার নাম ইজ আলী আহমেদ, আমার বাবার নাম আলী আহমেদ, আমার বাবার নাম আলী আহমেদ, দ্যাটস ইট। এবার দোষের কথা, দ্য বয় ইজ ভেরি ইনডিসেন্ট, ছেলেটা খুবই অভদ্র। দ্য গার্ল, গুণের কথা বলতেছি, দ্য গার্ল ইজ ভেরি ডিসেন্ট, মেয়েটা খুবই ভদ্র। হি ইজ ফিজিক্যালি ফিট, সে শারীরিকভাবে সুস্থ, রাইট? তাহলে আমরা কি করলাম এখানে, আমরা অন্যের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করলাম কি দিয়ে, ইজ এর ব্যবহার করে, রাইট? এভাবে আমরা বিভিন্ন ধরনের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করব। এবার আমরা পরেরটায় যাই। এবার আমরা বয়স অবস্থা বর্ণনা, শি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। এই যে শি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, এখানে একটা মেয়ের বা কোনো মহিলার কি এখানে বয়সের অবস্থাটা বর্ণনা করা হচ্ছে, তাই না? এই জন্য ইজ আনা হয়েছে যে তার বয়স মাত্র 10, একটা মেয়ের বয়সের কথা বলা হচ্ছে। ওজন, মাই সন ইজ 65 কিলোগ্রামস, আমার ছেলের ওজন কত? 65 কেজি, রাইট? আচ্ছা, মাই ওয়েট ইজ 75 কিলোগ্রামস, আমার ওজন 75 কেজি। মাই শার্ট ইজ ব্ল্যাক, আমার শার্টটি কালো। এখানে আমরা কি করেছি, আমরা এখানে আমার শার্টের রঙের অবস্থা বর্ণনা করছি। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সাওয়ার, দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সাওয়ার, হ্যাঁ আমটি খুবই টক। দ্য বিল্ডিং ইজ 25 ফিট টল, বিল্ডিংটি 25 ফিট লম্বা। আমরা এখানে বিল্ডিং এর কি লম্বা হওয়ার যে অবস্থাটা সেটা ব্যক্ত করছি। দ্য লেন্থ অফ মাই গার্ডেন ইজ 9 ফিট, এই যে দ্য লেন্থ মানে কি, দৈর্ঘ্য কথা বলছি। এখন দৈর্ঘ্যটা কার? অফ মাই গার্ডেন, আমার বাগান, আমার বাগানের। এই যে এখানে অফ দেখতে পাচ্ছি, অফ মানে হচ্ছে এর। ইংরেজি ভাষার মধ্যে, ইংরেজি ভাষা হচ্ছে উল্টা। দেখেন আমার বাংলা ভাষায় আমি বলতেছি আমার বাগানের, এই কথাটা আমি আগে বলতেছি। তাহলে মাই গার্ডেন মানে আমার বাগান, আর অফ মানে এর, তাহলে আমার বাগান এর দ্য লেন্থ। ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে আমি যেই বিষয়টাকে নিয়ে কথা বলি সেটা আগে আসে সাধারণত। তাহলে আমি কার বিষয়ে কথা বলতেছি? লেন্থের বিষয়ে কথা বলতেছি। অফ এর ক্ষেত্রে এটা হয়। তাহলে দ্য লেন্থ, দৈর্ঘ্য, দ্য লেন্থ মানে কি দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য? অফ মাই গার্ডেন, আমার বাগানের, ইজ 9 ফিট, 9 ফুট। হিজ বেডরুম ইজ 11 ফিট, তার বেডরুম হচ্ছে 11 ফিট। দ্য প্রাইস অফ দ্য মোবাইল, যে একই অবস্থা হয়েছে এখানে, মোবাইলের দাম, আমি কার ব্যাপারে কথা বলছি? দামের ব্যাপারে কথা বলছি, আমি কিন্তু মোবাইলের ব্যাপারে কথা বলতেছি না, দামের ব্যাপারে কথা বলতেছি। তাই এই দামটা আগে আসছে অফ হওয়ার কারণে এখানে, রাইট? তাহলে দ্য প্রাইস অফ দ্য মোবাইল ইজ 10,000 টাকা। যদি আমি এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করতাম তখন কিন্তু এই ঝামেলাটা হইতো না। তখন আমি কি লিখতাম? দ্য মোবাইলস প্রাইস, তখন আমরা কিভাবে লিখতাম? এইভাবে, দ্য মোবাইলস প্রাইস, এই যে অ্যাপোস্ট্রফি এস, এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে যার কারণে বয়স শূন্য এখানে হয়ে গেছে। দ্য মোবাইলস প্রাইস ইজ 10,000 টাকা, মোবাইলের দাম 10,000 টাকা। মাই সন ইজ অ্যান এমবিএ, আমার ছেলে একজন এমবিএ গ্রাজুয়েট। মাই সন ইজ অ্যান এমবিএ গ্রাজুয়েট, হ্যাঁ আমার ছেলের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে। তেমনি করে আমরা এবার দেখি, এবার হি ইজ ওয়ান অফ আওয়ার ক্লাসমেট, হি ইজ ওয়ান অফ আওয়ার ক্লাসমেট মানে কি, সে আমাদের ক্লাসমেটদের একজন, সহপাঠীদের একজন, সে একজন ব্যক্তি, যেটা তার পরিচয়, এই জন্য এটা আগে আসছে। অফ আওয়ার ক্লাসমেটস, এটা তো কিন্তু তার পরিচয় না, এই জন্য এটা আমরা পরে রেখে দিয়েছি, রাইট? আচ্ছা, হি ইজ দ্য সেকেন্ড, এই যে এই সে দ্বিতীয়, এটা তার অবস্থা, তাই না? এই জন্য এটা আগে আসছে। ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে। হি ইজ দ্য সেকেন্ড ইন আওয়ার ক্লাস। দ্য ম্যান ইজ মাই ফাদার, আমি ওর বাবার পরিচয় দিচ্ছি এখানে। হি ইজ অ্যান ইন্ডিয়ান, সে একজন ভারতীয় নাগরিক পরিচয় দেওয়া হচ্ছে। দ্য ওমেন ইজ আ নিউলি কনভার্টেড মুসলিম, মহিলাটা কি একজন নও মুসলিম, নিউলি কনভার্টেড, নও মানে নতুন ভাবে ধর্মান্তরিত মুসলমান, এক কথায় নও মুসলিম। ইট ইজ নাও 10 AM, আমরা যখন সময়ের পরিচয় দিই তখন কিন্তু আমরা ইটের ব্যবহার করি, এই জন্য ইট ইজ, আর ইট তো আমরা জানি এক বচন, এই জন্য ইজ হচ্ছে। ইট ইজ নাও 10 AM, এখন সকাল 10টা বাজে। ইট ইজ নাও রেইনি সিজন, এই যে আমরা কাল ভিত্তিক পরিচয় বা সময়ের পরিচয় দিচ্ছি। ইট ইজ নাও রেইনি সিজন, এখন বর্ষাকাল। ইট ইজ 1431, এখন 1431 সাল বাই দ্য বেঙ্গলি ক্যালেন্ডার, যে বাংলা, এই যে আমরা 1431 এর পরিচয়টা আমরা আগে দিয়েছি, রাইট? এবার কোথায়? বাংলা, বাংলা বাংলা সনের দিক থেকে, অর্থাৎ এটা বাংলা 1431 সন, রাইট? আচ্ছা, এখন ইট ইজ জানুয়ারি নাও, এখন জানুয়ারি মাস, এই যে আমরা মাসের পরিচয় দিচ্ছি, তাই না?
আল্টিমেটলি কি আপনি যেকোনো কিছুর পরিচয় দেন, যেভাবেই পরিচয় দেন না কেন, পরিচিতশীল অবস্থার ক্ষেত্রে আপনাকে am is are কে ব্যবহার করতে হবে। আবার লোডশেডিং এর পরিচয় আমি এখানে দিচ্ছি। লোডশেডিং টা কি? তার সংজ্ঞাবাচক পরিচয় দিচ্ছি কিন্তু আমি এখানে। লোডশেডিং টা কি? লোডশেডিং হচ্ছে the sudden suspension। লোডশেডিং হচ্ছে কি? হঠাৎ বিভ্রাট, তাই না? বা নিশ্চলতা। কিসের নিশ্চলতা? অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের। তাহলে আগে লোডশেডিং এর মূল পরিচয়টাকে আগে ব্যক্ত করা হয়েছে যে লোডশেডিং হচ্ছে হঠাৎ বিভ্রাট। এখন কিসের বিভ্রাট সেটা তো বলতে হবে। এজন্য আমরা অফ লোডশেডিং, অফ ইলেকট্রিসিটি দিয়ে আমরা এটাকে ব্যক্ত করেছি, তাই না? এভাবে আমরা ইজ দিয়ে কি করব? যেকোনো একজনের, একটা কিছুর, একটা বিষয়ের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করব ইজ দিয়ে, রাইট? দ্যাটস ইট। সেটা যেকোনো ধরনের পরিচয় হোক, দোষগুণ অবস্থা হোক। তাহলে আমরা ইজ দিয়ে কিন্তু আমরা শিখে গেলাম। এবার আমরা দেখব আমরা কিভাবে ইজ নট দিয়ে আমরা নামবোধক বাক্য তৈরি করি। ইজ নট কে কিন্তু আমরা সংক্ষেপে আমরা ইজন্ট বলি। ইজন্ট কি? ইজন্ট। এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমরা সংক্ষেপে বলি বা ইনফরমালি, রাইট? ইজন্ট বলি। অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ না, মানে আপনি লেখার ভাষা না, এটা কথ্য ভাষা বলতে পারেন। ইজন্ট, কথ্য ভাষাটা হচ্ছে কি ইজন্ট, রাইট? দ্যাটস ইট। বা পার্সোনাল ল্যাঙ্গুয়েজ, আপনি যখন আপনার ফ্যামিলিয়ার কারোর সাথে কথা বলবেন তখন ইজন্ট ব্যবহার করবেন, তাই না? অথবা কথোপকথনের ক্ষেত্রে আমরা এই ইজন্ট ব্যবহার করব, লেখার ক্ষেত্রে না। দ্যাটস ইট। তাহলে তলহা ইজ নট আ ইউটিউবার। তলহা ইউটিউবার নয়। হি ইজ, আপনি চাইলে কিন্তু এগুলো দিয়ে প্রত্যেকটাকে প্র্যাকটিস করতে পারেন। তলহা ইজ নট আ ইউটিউবার, তলহা ইজ নট মাই এনিমি, তলহা ইজ নট ইরিলিজিয়াস এট অল, রাইট? এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। তো যাই হোক, আমরা একটা করে দিয়ে বলি। তলহা ইজ নট ইউটিউবার, তলহা ইউটিউবার নয়। হি ইজ নট মাই এনিমি বা হি ইজন্ট মাই এনিমি, সে আমার শত্রু নয়। দ্য গার্ল ইজন্ট ইরিলিজিয়াস এট অল, যে মেয়েটা মোটেও, এট অল মানে হচ্ছে মোটেও, এট অল মানে হচ্ছে কি মোটেও, মেয়েটা মোটেও অধার্মিক নয়, মেয়েটা মোটেও অধার্মিক নয়। শি ইজ নট আনওয়াইজ, সে মোটেও নির্বোধ না। এই যে এট অল, মোটেও নির্বোধ না। দ্য বুক ইজ নট আ হিস্ট্রিক্যাল ওয়ান, যে বইটা ঐতিহাসিক বই না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা জাস্ট ইজের সাথে নট যুক্ত করলে কিন্তু সেটা নাবোধক হয়ে যাবে, তাই না? যেমন যেভাবে আমরা এম এর পর নট যুক্ত করেছি। তবে এম এর পর নট যুক্ত করে আমরা সেটাকে সংক্ষিপ্ত করতে পারি না, সেটাকে এইন্ট বলতে হয় বা আন্ট বলতে হয়। কিন্তু ইজের সাথে নট যুক্ত করে কিন্তু আমরা সংক্ষেপে এটাকে ইজন বলতে পারি, রাইট? দ্যাটস ইট। তাহলে আমরা এম দিয়েও শিখে গেলাম, ইজ দিয়েও শিখে গেলাম কিভাবে আমরা পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করব। আমরা আরেকটু বিষয় একটু খেয়াল করি যে আমরা এই নো শব্দটিকে দেখতে পাচ্ছি আমরা এখানে। এই নট ছাড়া আমরা কিন্তু নো শব্দ যুক্ত করে কিন্তু কোনো ব্যক্তিকে না করে দিতে পারি। এই নো শব্দটি দুইটা শব্দ যুগে গঠিত। এই যে আমরা নো শব্দটি দেখতে পাচ্ছি, নো এর মধ্যে দুইটি শব্দ আছে, একটা হচ্ছে নট আর একটা হচ্ছে এনি। এনি মানে হচ্ছে কোনো, আর নট মানে হচ্ছে না। তাইলে আপনি যখন বলবেন নো ম্যান মানে কি? কোনো মানুষই না। আপনি যখন বলবেন নো মেল, কোনো দুধই না। নো বাডি, কোনো ছেলেই না, কেউই না। নো বয়, কোনো ছেলেই না। নো বার্ড, কোনো পাখিই না, রাইট? এই যে কোনো পাখিই না মানে কি? জিরোকে আপনি বুঝাচ্ছেন। জিরো তো একটা বিষয়, রাইট? তো একটা বিষয়কে আপনি ইজ দিয়ে প্রকাশ করবেন না পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করার ক্ষেত্রে? হ্যাঁ। তাহলে নান ইজ হ্যাপি, কেউ সুখী না। নো ম্যান ইজ পারফেক্ট, কোনো মানুষই নিষ্কলঙ্ক না। নো বয় ইজ ডাল হেয়ার, এখানে কোনো ছেলেই নির্বোধ না, বোকা না। নো বার্ড ইজ আগলি, কোনো পাখি কুৎসিত না। নো মিল্ক ইজ ব্ল্যাক, কোনো দুধই সাদা কালো না। নো শার্ট ইজ চিপ, কোনো শার্টই সস্তা না। নো বার্ড ইজ হেল্পলেস, কেউই আশাহত না। নো ফুড ইজ স্টেইল, কোনো খাবারই বাসি না। আবার ওয়ান শব্দের দ্বারা কোনো একজন ব্যক্তি বা আমরা কিন্তু এই ওয়ান দ্বারা কোনো একজন ব্যক্তিকে বোঝাতে পারি বা একটা কিছুকে বোঝাতে পারি। তাহলে ওয়ান অফ আস মানে কি? আমাদের একজন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা জানি যে আস মানে কিন্তু আমাদেরকে। আস মানে কি? আমাদেরকে, রাইট? কিন্তু যখন আমরা এর আগে প্রিপোজিশন যুক্ত করি, এই যে অফ মানে আমরা জেনেছি এর, তাহলে অফ আস মিলে হয়ে গেছে কি? আমাদের হয়ে গেছে। কারণ অফ মানে এর, তাহলে অফ আস কি হয়ে যাবে? আমাদের হয়ে যাবে। আর প্রিপোজিশনের পরে এদেরকে বসাতে হয়। এরা বসে কি হয়ে যায়? এরা আমাদের, তাদের এরকম হয়ে যায়। যখন ব্যক্তিকে বোঝানো হয় তখন। তাহলে অফ আস, আমাদেরকে থেকে কি হয়ে গেল? আমাদের হয়ে গেল, রাইট? তেমনি করে them মানে আমরা জানি তাদেরকে। কিন্তু অফ them হয়ে গেলে কি হলো?
তাদের তাহলে অন অফ আস আমাদের একজন, অন অফ দেম তাদের একজন, তেমনি করে অন অফ ইউ তোমার বা তোমাদের একজন, রাইট? অন অফ ইউ তোমাদের একজন। তারপর আছে অন অফ দ্য ওয়ার্কার্স শ্রমিকদের একজন, রাইট? অন অফ দ্য ওয়ার্কার্স শ্রমিকদের একজন। তাহলে এই ওয়ান দ্বারা তো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যার কারণে আমরা এখানে ইজ ব্যবহার করতেছি। One of us is sick আমাদের একজন অসুস্থ। One of them is very weak and tired যে তাদের একজন বেশ দুর্বল এবং ক্লান্ত। One of you is 21 তোমাদের একজনের বয়স 21। One of the workers is very dutiful তোমাদের একজন শ্রমিক বেশ দায়িত্ববান। এভাবে কিন্তু আমরা এই is এর ব্যবহারগুলো করব। দেখে দেখব যখন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে কখন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তখন কিন্তু আমরা is কে ব্যবহার করব। দ্যাটস ইট। এবার আমরা চলে যাচ্ছি আর এর ব্যবহারে। তাহলে আমরা ইতোমধ্যে শিখেছি কিভাবে আমরা ইজ দিয়ে পরিচয় দ্রব্যগুণ অবস্থা বর্ণনা করব কোন একজন ব্যক্তি বা একটা বস্তুর। এখন আমরা শিখব আর দিয়ে কিভাবে আমরা পরিচয় দ্রব্যগুণ অবস্থা বর্ণনা করব। আমরা জেনেছি আই এর সাথে এম হয়, ইজ কার সাথে হয়? সকল এক বচনের সাথে বা একটা কিছুর সাথে। আর হবে কখন? আর হবে হচ্ছে ইউ এর সাথে এবং বহুবচনের সাথে। এটা আমরা আলোচনা করেছি যদিও, আর একটু আমরা আলোচনা করছি এখানে। এই যে উই একের বেশি মানুষ, আমরা বহুবচনকে বোঝাচ্ছে যার কারণে আর হবে, অর্থাৎ যে কোনো বহুবচনের সাথে আর হবে, ইউ এর সাথে আর হবে। এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। ইউ এর সাথে সবসময় আর হবে, আর পৃথিবীতে যত বহুবচন আছে সবার সাথে আর হবে। তাহলে আমরা ইউ এবং যত বহুবচন আছে সবার পরিচয় দুজন অবস্থা বর্ণনা করতে কিন্তু আমরা আর কেই ব্যবহার করব। যেমন উই আর প্রফেসরস যে আমরা অধ্যাপক, অনেকজন অধ্যাপক হওয়ার কারণে কিন্তু আমরা কি এখানে এই যে আবার এস যুক্ত করেছি। এখন আমি যদি বলি আমি একজন প্রফেসর তখন কিন্তু হবে কি I am a professor. I am a professor. আমি একজন প্রফেসর, আমি একজন অধ্যাপক। তুমি একজন, যদি আমি তুমি বলি তখন কি হবে? তখনও কিন্তু হবে you are, তখন কি হবে? You are a professor, right? You are a professor. কিন্তু যদি বলি তোমরা প্রফেসর, you দ্বারাই যদি আমরা তোমরাকে বুঝাই, আমার সামনে দুইজন তিনজন বসে আছে, তাদের তিনজন যদি প্রফেসর হয় তখন যদি তোমরা প্রফেসর তখন কি বলতে হবে? ইউ আর প্রফেসরস। এই যে এস যুক্ত করে আমরা সাধারণত বহুবচন করে থাকি। কিভাবে আমরা বহুবচন করি একটা বিষয়কে বা বস্তুকে, একটা ব্যক্তি একটা বস্তু একটা বিষয়কে কিভাবে আমরা বহুবচন করি, কোনটাকে করা যায় কোনটাকে করা যায় না, এগুলো আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা যে কোনো বহুবচনের সাথে কি করব? হ্যাঁ, আর কে ব্যবহার করব, রাইট? এবং আর এর পরে যদি এমন কিছু আসে, হ্যাঁ, যেটাকে বহুবচন করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত এস যুক্ত করি, আরো বিভিন্ন কিছু যুক্ত হয়, আপাতত আমরা এস যুক্ত করে করব। বাকিটা আমরা পরে শিখব কিভাবে করতে হয়। তাহলে দে আর, বললাম দে আর ভেরি ব্রেভ, অথবা দে আর ফিট এন্ড ফাইন, তারা সুস্থ স্বাভাবিক আছে। দ্য বয়েজ আর গ্রোন আপ, ছেলেগুলো প্রাপ্তবয়স্ক। দ্য গার্লস আর রিয়েলি ব্রিলিয়ান্ট, মেয়েগুলো আসলেই মেধাবী। দ্য বুকস আর ভেরি ইনফরমেটিভ, বইগুলো খুবই বেশ তথ্যবহুল। দে আর ভেরি এনজয়েবল, তারা বেশ উপভোগ্য। তাহলে আমরা এভাবে পরিচয় দুজন অবস্থা বর্ণনা করব আর দিয়ে। আমরা কিন্তু চাইলে প্রত্যেকটা শব্দ দিয়ে সবগুলোকে প্র্যাকটিস করতে পারি। আমার ভিডিওটাকে পজ করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন উই আর প্রফেসরস, উই আর ভেরি ব্রেভ, উই আর ফিট এন্ড ফাইন। তেমনি করে আবার ইউ আর প্রফেসরস, ইউ আর ভেরি ব্রেভ, ইউ আর ফিট এন্ড ফাইন, ইউ আর গ্রোন আপ। এভাবে সবগুলো শব্দ দিয়ে একটা করে আমরা প্র্যাকটিস করতে পারি। জি, আর আমার বইটি আপনাদের কাছে যদি থাকে তাহলে সেটা দিয়েও প্র্যাকটিস করতে পারেন। এবার দিস আর, আমরা জানি যে দিস মানে এগুলো, রাইট? তাহলে এগুলোর সাথে কি হবে? আর হবে, যেহেতু একের বেশি বস্তু বা বিষয়কে বোঝাচ্ছে। দোজ মানে ওইগুলো, এজন্য আর হবে। তাহলে দিস আর ভেরি ইন্টারেস্টিং, এগুলো বেশ মজাদার। কি বোঝানো হচ্ছে এখানে? গুণ বোঝানো হচ্ছে। হ্যাঁ, দোজ আর লিটল বিট ডার্টি, ওইগুলো কিছুটা নোংরা। কিছু বই আপনার সামনে পড়ে আছে, বলেন যে ওইগুলো নোংরা। দোজ বুকস, ওইগুলো, বা দোজ আর, ওইগুলো হলো কি লিটল বিট ডার্টি, ওইগুলো কিছুটা নোংরা। বা দোজ আর লিটল বিট ডার্টি, বা দোজ বুকস আর লিটল বিট ডার্টি, ওই বইগুলো কিছুটা নোংরা। দ্যাটস ইট। এবার আমরা ইউ দিয়ে এবং যে কোনো বহুবচনের সাথে আর যুক্ত করে বিভিন্ন ধরনের পরিচয় দুজন অবস্থা বর্ণনা করি। আমরা বিভিন্ন ধরনের পেশা বলি, যেমন উই আর ভেরি পুয়ার ফার্মার্স। আমরা কি বলবো? আমরা আর দিয়ে ইউ এবং যে কোনো বহুবচনের বিভিন্ন ধরনের পরিচয় দুজন অবস্থা বর্ণনা করি। উই আর ভেরি পুয়ার ফার্মার্স, আমরা বেশ গরিব কৃষক, আমাদের পেশাগত পরিচয়। ইউ আর আ ভেরি পুয়ার ফার্মার, তুমি একজন, এই যে তুমি একজন হওয়াতে, তুমি ইউ দ্বারা যদি তুমিকে বুঝাই, একজন ব্যক্তিকে বুঝাই, তাহলে
এই একজনকে বোঝাতে আ ভেরি পুয়ার ফার্মার, তুমি একজন গরিব কৃষক। ইউ দ্বারা যদি একের বেশি মানুষকে বোঝায় তখন কিন্তু ইউ আর ভেরি পুয়ার ফার্মার্স। তোমরা এই যে এখানে অ্যাড যুক্ত করতে হচ্ছে, যেহেতু তাদের পরিচয়টাও বেশি, তারাও বেশি, মানে তোমরাও বেশি, তোমাদের সংখ্যাটা তো বেশি হবে, বেশি বোঝানোর জন্য কিন্তু এখানে অ্যাড যুক্ত করা হচ্ছে, রাইট? ইউ আর ভেরি পুয়ার ফার্মার্স, তোমরা কে বেশ গরিব কৃষক। দে আর ভেরি পুয়ার ফার্মার্স, তারা বেশ গরিব কৃষক। দ্য ওল্ড ম্যান, ওই বৃদ্ধ লোকগুলো আর ভেরি পুয়ার ফার্মার্স। আমাদের মনে রাখতে হবে যে এই এম ই এন, এই এম ই এন ম্যান দ্বারা কিন্তু বোঝায় অনেকগুলো মানুষ, একের বেশি মানুষকে বোঝায়। আর একজন মানুষ বোঝাতে কিন্তু আমরা এম এ এন কে বোঝায়, ম্যান, একজন মানুষকে বোঝাতে, রাইট? জি। তারপর হচ্ছে আমরা পরের যাই। এবার দোষ আমরা বর্ণনা করি। আমরা জানি দোষ গুণ অবস্থা তো আর সংখ্যা না, এটা দ্বারা তো সংখ্যা বোঝায় না, এজন্য এদেরকে বহুবচনও করা যায় না, রাইট? এরা জাস্ট একটা অবস্থার দোষ গুণ হিসেবে থাকে। এদেরকে সিঙ্গুলার, এদের সিঙ্গুলারও নাই, এদের প্লুরাল নাই, এদের একবচনও নাই, বহুবচনও নাই, এজন্য এদের নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে উই আর সেলফিশ এন্ড আনকাইন্ড, আমরা স্বার্থপর এবং নির্দয়। ইউ আর সেলফিশ এন্ড আনকাইন্ড, তুমি স্বার্থপর এবং নির্দয়। দে আর সেলফিশ এন্ড আনকাইন্ড, তারা স্বার্থপর এবং নির্দয়। মাই ফ্রেন্ডস আর সেলফিশ এন্ড আনকাইন্ড, আমার বন্ধুরা কি আর স্বার্থপর এবং নির্দয়। আমার বন্ধুরা স্বার্থপর এবং নির্দয়। দ্যাটস ইট। উই আর ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, এই যে আমাদের এটা গুণ, তো সবসময় ইংরেজি ভাষায় কি করতে হয়, অ্যামিজারের পরে আগে গুণটাকে আনতে হয়, বাকি অন্য সব পরে আসে, রাইট? তাহলে উই আর ভেরি কাইন্ড, আমরা কি বেশ সদয়, টু দ্য পুয়ার, গরিবদের প্রতি আমরা বেশ সদয়। ইউ আর ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, তুমি গরিবদের প্রতি সদয়। দে আর ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, তারা বেশ সদয় গরিবদের প্রতি। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, আমার পিতামাতা গরিবদের প্রতি সদয়। উই আর ভেরি হ্যাপি, এই যে আমাদের অবস্থা, মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা, মানসিক অবস্থা বোঝাচ্ছে। উই আর ভেরি হ্যাপি, আমরা বেশ সুখী। ইউ আর ভেরি হ্যাপি, তুমি বা তোমরা বেশ সুখী। দে আর ভেরি হ্যাপি, তারা বেশ সুখী। দ্য ফার্মার্স, কৃষকেরা, আর ভেরি হ্যাপি, কৃষকেরা বেশ সুখী। উই আর 21 অন অ্যাভারেজ, এই যে আমাদের বয়স কিন্তু 21, তারপরে বাকিটা আসবে, রাইট? বাকি বিষয়টা পরে আসবে। আমাদের বয়স 21 কিভাবে, অন অ্যাভারেজ, গড়ে, রাইট? ইউ আর 21, তোমার বয়স 21। ইউ অল আর 21 অন অ্যাভারেজ, তোমাদের সবার বয়স কি, ইউ অল আর, তোমাদের সবার বয়স 21 গড়ে। দে আর 21 অন অ্যাভারেজ, তাদের হ্যাঁ এখানে হবে তাদের গড় বয়স 21। দ্য বয়েজ আর 21 অন অ্যাভারেজ, ছেলেগুলোর গড় বয়স 21। দ্যাটস ইট, তাই। দ্য স্ট্রবেরিজ, স্ট্রবেরি গুলো আর ডার্ক রেড, এই যেখানে আমি স্ট্রবেরির কি রং বর্ণনা করতেছি, রং তো একটা অবস্থা, তাই না? জি। দেয়ার স্কিনস আর লাইট রেড, যে তাদের স্কিন গুলো, ছালগুলো কি হালকা লাল। দ্য লিচিস আর টেস্টলেস, লিচিগুলো স্বাদহীন, রাইট? আমরা এখানে কি করতেছি, এই যে স্বাদ তো একটা অবস্থা, রাইট? এই জন্য কিন্তু আমরা এখানে আর এর ব্যবহার করতেছি। কেন? আরেকটা কারণ হচ্ছে কি, এই যে আমরা বহুবচনের কথা বলতেছি, একের বেশি লিচি, অনেকগুলো লিচির কথা বলতেছি, এই জন্য আর ব্যবহার করতেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দে আর ভেরি জুসি, তারা বেশ রসালো, হ্যাঁ? তাদের একটা গুণ বর্ণনা করতেছি। The soldiers are 6 feet tall, এই যে উচ্চতা অবস্থা বর্ণনা করতেছি। We are 5 feet and 7 inches on average, আমরা গড়ে 5 ফুট 7 ইঞ্চি। You are 5 feet and 7 inches on average, তোমরা গড়ে 5 ফুট এবং 7 ইঞ্চি। They are 5 feet and 7 inches on average, তারা গড়ে কি 5 ফুট এবং 7 ইঞ্চি। Some of them, তাদের কেউ কেউ, some মানে কেউ কেউ, of them তাদের, আমরা এই বিষয়টা আলোচনা করেছি কিছুক্ষণ আগে, হ্যাঁ? তাহলে সাম মানে কি কেউ কেউ বা কয়েকজন, রাইট? এখন এই কয়েকজনের বয়স কিন্তু হচ্ছে কি 6.3 ফিট টল, তাই না? আচ্ছা, তাহলে তাদের কয়েকজন, অফ দেম মানে তাদের, এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি কেন এটার অর্থ এমন হয়। তো যাই হোক, তাহলে তাদের কয়েকজন 6.3 ফুট লম্বা, রাইট? ওকে, ফাইন। অল অফ দ্য রুমস আর 15 ফিট লং, সবগুলো রুম কি 15 ফিট দীর্ঘ, রাইট? বাট 2 রুমস আর 11 ফিট লং, দুইটা রুম 11 ফিট দীর্ঘ, রাইট? অল মানে সবগুলো, কিসের সবগুলো, অফ দ্য রুমস, রুমগুলোর সবগুলো, অর্থাৎ সবগুলো রুম, দ্যাটস ইট। মোস্ট অফ বেশিরভাগ, কিসের বেশিরভাগ, অফ দ্য ক্লাসরুমস, ক্লাসরুমগুলোর বেশিরভাগ, এক কথায় বেশিরভাগ ক্লাসরুম।
এই যে বেশি বোঝাচ্ছে, একের বেশি বোঝাচ্ছে, এজন্য আর হবে। তাহলে মোস্ট অফ দ্য ক্লাসরুমস আর 21 ফিট ওয়াইড। বেশিরভাগ ক্লাসরুম কি 11 ফিট প্রস্থ প্রশস্ত। সাম ক্লাসরুম, কিছু কিছু ক্লাসরুম আর অনলি 9 ফিট ওয়াইড। কিছু কিছু ক্লাসরুম মাত্র 9 ফুট প্রশস্ত। এই যে আমরা প্রস্থ, দৈর্ঘ্য এগুলো বোঝাচ্ছি। আমরা এগুলো কিন্তু অবস্থাকে বোঝাচ্ছি। এজন্য কিন্তু আমরা এখানে আর কে ব্যবহার করতেছি। ওই যে আমরা জানি অ্যামিজারকে কখন ব্যবহার করতে হয়? কোনো কিছুর পরিচয় দুজন অবস্থা বর্ণনা করতে। যোগ্যতা, মোস্ট অফ আস আমাদের বেশিরভাগ। মোস্ট মানে বেশিরভাগ, তাহলে মোস্ট অফ আস আমাদের বেশিরভাগ আর বিএ গ্রাজুয়েটস, যে আমাদের বেশিরভাগ কি বিএ স্নাতক। দ্যাটস ইট। আ ফিউ অফ আস, এই যে আমাদের কয়েকজন, এখানে ফিউ দ্বারা কিন্তু আমরা অল্প সংখ্যক ব্যক্তিকে বুঝি। আ ফিউ মানে কি কয়েকজন বা কয়েকটা কিছু, কয়েকটা কিছুকে বা কয়েকজনকে আমরা আ ফিউ দ্বারা প্রকাশ করি। আ ফিউ, কাদের আ ফিউ? অফ আস আমাদের। তাহলে আমাদের কয়েকজন আর আন্ডার গ্রাজুয়েটস, যে আমাদের কয়েকজন কি অস্নাতক, রাইট? There are only 31 students in the class. তারা ক্লাসে মাত্র কজন? 31 জন ছাত্রছাত্রী। এই যে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বোঝাচ্ছে, রাইট? We are only 21 students in the class, যে আমরা মাত্র 21 জন ক্লাসের মধ্যে। The first 2 months are January and February. এখানে আমরা ফার্স্ট 2 মান্থ দেখতে পাচ্ছি। এই যে দুইটা মাসকে বোঝানোর জন্য কিন্তু এখানে আর আসছে, দুইটা মাসের পরিচয় দেওয়ার জন্য। The best seasons, সবচেয়ে ভালো ভালো সিজন গুলো হচ্ছে স্প্রিং এবং অটাম, বসন্ত এবং শরৎকাল, তাই না? ওকে। হি অ্যান্ড আই, এই যে এখানে কজন আসছে? দুইজন আসছে। আমি একজন আর সে একজন, দুইজনের কারণে এখানে আর আসছে। সে এবং আমি, দ্য ফার্স্ট অ্যান্ড ইন দ্য ক্লাস অ্যান্ড সেকেন্ড, সে এবং আমি প্রথম এবং দ্বিতীয়। টু অফ দেম আর ফার্স্ট, তাদের দুজনে, যে দুইজন, কাদের দুইজন? অফ দেম তাদের, তাহলে তাদের দুজন আর ফার্স্ট, তাদের দুজনই প্রথম, এরকম হয় না অনেক সময়? হ্যাঁ। দে আর মাই নেইবার্স, তারা আমার প্রতিবেশী। ইউ আর হিজ চাইল্ডহুড ফ্রেন্ড, তুমি তার শৈশবের বন্ধু। উই আর হিজ কলিগস, আমরা তার সহকর্মী। এভাবে আমরা আমরা কি করব? আর দিয়ে অন ইউ অথবা যে কোনো বহুবচনের পরিচয় দুইজন অবস্থা বর্ণনা করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য বয়েজ আর মাই ক্লাসমেটস, বালকগুলো আমার সহপাঠী, আমার সম্পর্কবাচক পরিচয় বর্ণনা করছি। দোজ বুকস, ওই বইগুলো, আর হার্স, ওই বইগুলো তার, কোন একটা মেয়েকে ইঙ্গিত করে বলা হচ্ছে, ওই মেয়েটার, তাই না? ওই বইগুলো ওই মেয়েটার বা তার। দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, আর রাশিয়ানস, ওই বিজ্ঞানীগুলো কি রাশিয়ান, রাশিয়ার বিজ্ঞানী। দে আর দ্য ভিলেজেস অফ লক্ষ্মীনগর, তারা হচ্ছে কি লক্ষ্মীনগরের গ্রামবাসী। উই আর বাংলাদেশিস, আমরা বাংলাদেশী। মোস্ট অফ দ্য ওয়ার্কার্স আর ইন্ডিয়ানস, বেশিরভাগ ভারতীয়রা হচ্ছে, বেশিরভাগ শ্রমিক হচ্ছে কি ভারতীয়। মাই প্যারেন্টস আর ভেরি পায়াস মুসলিমস, আমার পিতামাতা খুবই ধার্মিক মুসলমান। সাম অফ দ্য ওয়ার্কার্স আর খ্রিস্টানস, কিছু কিছু শ্রমিক খ্রিস্টান। অল অফ দ্য পিপল হিয়ার মুসলিমস, এখানে বেশিরভাগ মানুষ মুসলমান। এখানে আমরা কি দিচ্ছি তাহলে? এই যে নাগরিক পরিচয়, ধার্মিক পরিচয় ব্যবহার করতেছি, এই জন্য সব জায়গায় আমরা আর ব্যবহার করতেছি, রাইট? জি, তাহলে এবার আমরা আর দিয়ে কিভাবে নাবোধক পরিচয় দুজন অবস্থা বর্ণনা করতে হয় সেটা দেখব। আমরা এম এর পরে যেভাবে নট যুক্ত করি, আর এর ইজ এর পরে যেভাবে নট যুক্ত করি, ঠিক একই উপায়ে আর এর সাথেও নট যুক্ত করে নাবোধক বাক্য তৈরি করতে হয়, যেহেতু এম ইজ আর একই জিনিস। তাহলে আমরা জাস্ট কি করব? এম এর পরে নট যুক্ত করে আমরা ব্যক্ত করব। আর এটাকে আর নটকে কিন্তু সংক্ষেপে আন্ট বলা হয়। আর নট, আরন্ট, আমেরিকানরা আরন্ট বলে, আর ব্রিটিশরা কি বলবে? আইপিএ তে কি বলা হয়? আন্ট বলা হয়। আন্ট অ্যাপোস্ট্রফি টি, দুইটাকে একসাথে মিলিয়ে কি বলা হবে? আন্ট বলা হবে। হ্যাঁ, আন্ট, দ্যাটস ইট, আন্ট বলা হবে। তাহলে আমরা এবার প্র্যাকটিস করি একটু। যেমন উই আর নট ব্যাংকার্স, আমরা ব্যাংক কর্মকর্তা নই, বা উই আর্নট ব্যাংকার্স। ইউ আর্নট থ্যাঙ্কফুল অ্যাট অল, তুমি মোটেও কৃতজ্ঞ নও। দে আর্নট ফিট অ্যান্ড ফাইন, তারা সুস্থ স্বাভাবিক নয়। দে আর্নট গ্রোন আপ, তারা প্রাপ্তবয়স্ক নয়। দে গার্লস আর নট আনওয়াইজ এট অল, মেয়েগুলো মোটেও নির্বোধ নয়। দ্য গেমস আর নট সো ইন্টারেস্টিং, গেমগুলো ততটা মজাদার না। সো মানে কি? ততটা, গেমগুলো ততটা মজাদার না। The games are not so interesting. গেমগুলো ততটা মজাদার না। আমরা তাহলে আজকে পার্ট 1 এর প্রথম ক্লাস শেষ করলাম। দ্বিতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের ক্লাসটি শেষ করছি। সবাই ক্লাসে মনোযোগ দিয়ে দেখবেন, আর হচ্ছে প্রয়োজনে আমার এই ক্লাসটিকে ভিডিও, যেহেতু ভিডিও ক্লাস, পজ করে করে যে প্র্যাকটিস করবেন, যাতে আমাদের মুখের জড়তাগুলো দূর হয়ে যায়।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি